ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে 2025-এর যে কোশ্চেন পেপার ছিল সেটার অ্যান্সার কি। তো আমি আজকে এই কোশ্চেনটা 100টা কোশ্চেনের অ্যান্সার আমি দেবো এবং তার সাথে সাথে কিছুটা এক্সপ্লেন আমি করব তোমাদের সাথে। বোর্ডের কোন এক্সামগুলো উইথড্র হয়েছিল সেগুলোও দেখে নিতে হবে এবং 2026-এ পরীক্ষা দেওয়ার জন্য বা আগামী যে কোনো বছরই পরীক্ষা দেওয়ার জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। তো চলো দেখে নিই যেই পিবিএন 2025-এ আমরা কি কি কোশ্চেন্স পেয়েছিলাম। এই কোশ্চেন পেপার তোমরা WBJEEর যে ওয়েবসাইট রয়েছে সেখানে ওল্ড কোশ্চেন পেপার সেকশনে গেলে সেখান থেকে এই কোশ্চেন পেপারটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে আরও যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সবগুলোই তোমরা পেয়ে যাবে। 2021 থেকে 2025 পর্যন্ত টোটাল 5টা বছরে 10টা কোশ্চেন পেপার পোস্ট বেসিক এবং এমএসসির সমস্তগুলো তোমরা ডাউনলোড করে নেবে এবং প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার আগে তোমরা অবশ্যই সলভ করে যেও। তো চলো দেখি প্রথম কোশ্চেন কি ছিল। হুইচ পার্ট অফ দ্য আই রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং? আমাদের চোখের মধ্যে যে লাইট ইনসার্ট হচ্ছে বা লাইট এন্টার করছে সেটা আয়ের কোন পার্টটা রেগুলেট করে? অপশন ছিল রেটিনা, লেন্স, কর্নিয়া এবং আইরিস। তো দেখো এখানটায় অ্যান্সার হচ্ছে তোমার আইরিস। আইরিস হচ্ছে যে আমাদের যে পার্টটা দিয়ে আমাদের চোখে লাইট এন্টার করে এবং আমরা বাইরে থেকে যেটাকে দেখি সেটা হচ্ছে পিপল এবং পিপল ডাইলেট করছে বা কনস্ট্রিক্ট করছে এটা আমরা দেখতে পাই। তো এই যে তোমার আইরিস রয়েছে তারই একটা পার্ট হচ্ছে পিপল এবং সেখানে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কনস্ট্রিক্ট করছে এবং সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে সেটা ডাইলেট করছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আইরিস। আর কর্নিয়া যেটা রয়েছে, কর্নিয়া হচ্ছে আমাদের চোখের আমরা একটা হোয়াইট পার্ট দেখতে পাই, যে হোয়াইট পার্টটা দেখতে পাই সেটা হচ্ছে স্ক্লেরা এবং যে ট্রান্সপারেন্ট পার্টটা রয়েছে সেটাকে আমরা কর্নিয়া বলি। আর লেন্স তো রয়েছে তোমার একটা রাউন্ড শেপের যে পার্টটা ভেতরের দিকে রয়েছে সেটা হচ্ছে লেন্স এবং রেটিনার মধ্যে নার্ভ থাকে। তো এই হচ্ছে তোমার চোখের স্ট্রাকচার। আই এবং ইএনটি ছোট্ট ছোট্ট দুটো চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। দেখো 2025-এ কিন্তু ইএনটি থেকে কোশ্চেন এসেছিল। নেক্সট কোশ্চেন রয়েছে ইএনটি থেকে, দ্য অর্গান অফ কটি ইজ প্রেজেন্ট ইন দ্য? অর্গান অফ কটি কোথায় থাকে? অপশন রয়েছে সেমি সার্কুলার কেনালস, ভেস্টিবিউল, ককলিয়া এবং ইস্টেচিয়ান টিউব। অ্যান্সার হচ্ছে তোমার ককলিয়া এবং এটা হচ্ছে আমাদের রিসেপ্টর অর্গান অফ হিয়ারিং। হিয়ারিংয়ের জন্য এটা রিসেপ্টর অর্গান হিসেবে কাজ করছে, এটাকে ককলিয়া বলছি। সেমি সার্কুলার ক্যানেল যেটা রয়েছে এটা আমাদের ব্যালেন্সে কাজ করে, ভেস্টিবিউলটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মেনটেন করে এবং ইস্টেচিয়ান টিউব যেটা রয়েছে এটা এয়ার প্রেশারটাকে ইকুয়ালাইজ করছে দুদিকের, মানে মিডল ইয়ার প্লাস হচ্ছে যে তোমার সামনের মানে ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে যে ভেতরের যে একটা এয়ার প্রেশার রয়েছে সেই দুটোকে কন্ট্রোল করা বা ইকুয়ালাইজ করা, এটা হচ্ছে তোমার ইউস্টেচিয়ান টিউবের কাজ। বেশ, তারপর দেখো দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ ইজ? লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ লংগেস্ট কারণ এটা ব্রেন স্টেম থেকে শুরু করে থোরাক্স, অ্যাবডোমেন, অ্যানাল ক্যানাল পর্যন্ত এটা রয়েছে, সেই জন্য এটা লম্বায় সব থেকে বড়। তো লংগেস্ট নার্ভ হচ্ছে যে আমাদের ভেগাস নার্ভ এবং এর সঙ্গে মনে রাখবে ট্রাইজেমিনাল নার্ভ যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের লার্জেস্ট, এটা হলো আমাদের লার্জেস্ট নার্ভ। নেক্সট দেখো দ্য এন্ডোক্রিন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস ইজ কল? প্যানক্রিয়াসের যে এন্ডোক্রিন পার্ট রয়েছে সেটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হুইচ স্ট্রাকচার কানেক্টস দ্য ফ্যারিংস টু দ্য মিডিল ইয়ার? মিডিল ইয়ারের সঙ্গে ফ্যারিংসের যে কানেকশন রয়েছে সেটাকে কি বলা হয়? এটা হচ্ছে তোমার ওয়ান লাইনার কোশ্চেন, ইউস্টেচিয়ান টিউব। ইউস্টেচিয়ান টিউবে আমাদের মাউথের সাথে ইয়ারের কানেকশন থাকে এবং সেই কারণেই বলা হয় যে ক্লেফট প্যালেটের যদি বেবি থাকে তো ক্লেফট প্যালেটের বেবির ক্ষেত্রে ইয়ার ইনফেকশন ফ্রিকুয়েন্টলি হওয়ার সম্ভাবনা থাকে, তার কারণ হচ্ছে ইউস্টেচিয়ান টিউব দিয়ে কানে ওই ফুড পার্টিকেলস বা কিছু ওইগুলো কিন্তু চলে যেতে পারে যদি আমরা প্রপার টেকনিক মেনটেন করে না খাওয়াতে পারি। নেক্সট দেখো দ্য মেইন রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন? রেসপিরেটরি সেন্টার কার্ডিওভাস্কুলার সেন্টার যদি বলো সেটা সিচুয়েটেড রয়েছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা, যেখানটায় এই মেডুলার মধ্যে আমাদের সমস্ত রকম ভাইটাল যে ফাংশনিং, যেমন তোমার হার্ট রেট হয়ে গেল, তোমার রেসপিরেশন হয়ে গেল, এগুলো আমাদের ভাইটাল। তাহলে এইগুলো বন্ধ হয়ে গেলে তো আমাদের মানে বডি চলবে না বা আমাদের ডেথ হয়ে যাবে। তো সেই জন্য মেডুলাতে যদি কখনো ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কিন্তু বাঁচাতে পারি না এবং সেই কারণেই বলা হয় যে হাই স্পাইনাল কর্ড ইনজুরি বা মেডুলাতে যদি ইনজুরি হয় সেটা আমাদের ব্ল্যাক ট্রায়াজের মধ্যে ফেলে দিতে হয়, কারণ ওটা ইদার ডেথ অর এক্সপেক্টেড টু বি ডেড।
নেক্সট দেখো, হুইচ টাইপ অফ মাসেল ইজ ইনভলেন্টারি অ্যান্ড নন স্ট্রাটেড। যদি শুধু ইনভলেন্টারি থাকতো তাহলে আমরা এক কথায় কার্ডিয়াক মাসেল বলতাম, কারণ কার্ডিয়াক মাসেল আমাদের ইনভলেন্টারি মাসেল, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে নন স্ট্রাটেড রয়েছে, নন স্ট্রাটেড কিন্তু কার্ডিয়াক মাসেল নয়। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে শুধুমাত্র স্মুথ মাসেল যেটা রয়েছে এটাই একমাত্র নন স্ট্রাটেড, বাকি সমস্তগুলো স্ট্রাটেড মাসেল। এবং স্কেলিটাল মাসেল ভলেন্টারি, আর এখানে তো ভলেন্টারিই রয়েছে, তাহলে সেটা তো ভলেন্টারিই হবে। ঠিক আছে, তো কার্ডিয়াক মাসেল হচ্ছে ইনভলেন্টারি অ্যান্ড স্ট্রাটেড, স্মুথ মাসেলের ক্ষেত্রে ইনভলেন্টারি এবং নন স্ট্রাটেড। দ্য ফ্র্যাঙ্ক স্টার্লিং ল ইজ রিলেটেড টু, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল রিলেটেড রয়েছে হার্টের সাথে, হার্টের সাথে ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা যায়। নেক্সট চলো, দ্য লার্জেস্ট ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আফটার আ মিনিমাল রেসপিরেশন, এই কোশ্চেনটা ভুল ছিল এবং এটা আমাদের বোর্ডের তরফ থেকে উইথড্র হয়েছে। নেক্সট দেখো, হুইচ হরমোন ইজ প্রাইমারিলি ইনভলভড ইন ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনি, কিডনির মধ্যে যে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় সেটার জন্য প্রাইমারি হরমোন কি? অপশনে তোমার এডিএইচ বা ভেসোপ্রেসিন রয়েছে, অ্যালডোস্টেরন রয়েছে, কর্টিজল এবং ইনসুলিন। তো এটার অ্যান্সার এডিএইচ হবে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তো এই ডাই ইউরেটিক হরমোন এডিএইচ হরমোন, এটা হচ্ছে ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করে এবং যার ফলে আমাদের ইউরিনের যে মেজারমেন্ট বা ইউরিনের যে পরিমাণ সেটা মানে ঠিকঠাক অ্যামাউন্টে থাকে আর কি। কারণ আমাদের কিডনি প্রত্যেক দিন প্রায় 180 লিটার ওয়াটার পিউরিফাই করে, ঠিক আছে। তো সেই 80 লিটার থেকে আমরা কতটা মাত্র ইউরিন করছি, তাহলে এই যে টোটাল ওয়াটারটা বা রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, তো সেই রিঅ্যাবজর্পশনের জন্য যে মেন আমাদের হরমোন রয়েছে সেটা হলো এডিএইচ হরমোন। Next, the process of boiling water at 100 degrees centigrade for 30 minutes is an example of, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট যদি আমরা এটাকে বয়েল করি তাহলে এটাকে আমি স্টেরিলাইজেশন বলবো নাকি ডিসইনফেকশন বলবো। তো বোর্ডের তরফ থেকে এটাকে অ্যান্সার দেওয়া রয়েছে এটা ডিসইনফেকশনের। নেক্সট, দ্য টার্ম অ্যাসেপটিক টেকনিক রেফার্স টু, অ্যাসেপটিক টেকনিক কাকে বলা হয়? দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স টু কিল ব্যাকটেরিয়া, দ্য প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন ডিউরিং মেডিকেল প্রসিডিওর্স, দ্য প্রসেস অফ কিলিং অল মাইক্রোঅর্গানিজম ইন আ গিভেন এরিয়া, দ্য কালেকশন অফ স্পেসিমেন্টস ফ্রম আ পেশেন্ট ফর অ্যানালিসিস। তাহলে এই অপশনটা তো আমরা বাদ দিতে পারি প্রথমেই। আচ্ছা, অ্যান্টিবায়োটিক ইউজ করে ব্যাকটেরিয়া কিল করাকে আমরা অ্যাসেপটিক টেকনিক বলবো না। অ্যাসেপটিক টেকনিক বলতে কি বোঝায়? ধরো আমি একটা ওটি করব বা আমি একটা ড্রেসিং করব, তাহলে ড্রেসিং করার জন্য আমরা অ্যাসেপটিক টেকনিকে ড্রেসিং করি। তাহলে এই যে অ্যাসেপটিক টেকনিকে ড্রেসিং করি বলছি, তাহলে সেখানে আমি ব্যাকটেরিয়া কিল করতে যাচ্ছি নাকি আমি মাইক্রোঅর্গানিজমকে সেখানে কিল করছি? আমি কি করছি যে আমি যে ড্রেসিংটা করব সেখানে যাতে কোনোভাবে কন্টামিনেশন না হয় বা আমি যাতে স্টেরাইল টেকনিক মেনটেন করে কাজটা করতে পারি, তাই না? সেটাকেই আমরা অ্যাসেপটিক টেকনিক বলে থাকি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দ্য প্রিভেনশন অফ মাইক্রোবিয়াল কন্টামিনেশন ডিউরিং মেডিকেল প্রসিডিওর্স। বুঝতে পারলে? নেক্সট দেখো, হুইচ অফ দ্য মোস্ট কমন টাইপ অফ বায়োলজিক্যাল ভেক্টর ফর জুনোটিক ডিজিজ ইন হিউম্যান বিংস। তো হিউম্যান বিংসের মধ্যে জুনোটিক ডিজিজ এটা হচ্ছে আর্থ্রোপডসের জন্য হয়। আর্থ্রোপডস হচ্ছে এখানে অ্যান্সার, যেমন তোমার হচ্ছে বিভিন্ন রকমের যে জুনোটিক ডিজিজ মানে যেখানে অ্যানিমাল থেকে হচ্ছে আমাদের হিউম্যানের মধ্যে হচ্ছে, তো বায়োলজিক্যাল ভেক্টরের ক্ষেত্রে এটা আর্থ্রোপড হচ্ছে। ইনকিউবেশন পিরিয়ড ফর মিজলস, কমিউনিকেবল ডিজিজগুলো পড়তে হয়, মনে থাকে না কিন্তু তবু পড়তে হয়। তো ইনকিউবেশন পিরিয়ড মিজলসের ছিল, এটার অ্যান্সার 10 ডেজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া স্পোর ফর্মিং করে? অ্যান্সার রয়েছে, অপশন রয়েছে ইকোলাই, ট্রিপোনিমা প্যালিডাম, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এবং ভিব্রিও কলেরি। এর মধ্যে যে টিটেনি রয়েছে, টিটেনাস, তো এটার যে ব্যাকটেরিয়া এটা স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। টিটেনাসের ব্যাকটেরিয়া স্পোর ফর্মে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। হুইচ ভিটামিন ইজ নেসেসারি ফর ইউটিলাইজেশন অ্যান্ড রিটেনশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, ক্যালসিয়াম এবং ফসফরাসের ইউটিলাইজেশনের জন্য বা সেটা আমাদের বডিতে ধরে রাখার জন্য কোন ভিটামিন প্রয়োজন? এটা তো আমরা সবাই জানি, এটা ভিটামিন ডি হবে, কারণ ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের বন্ধুত্ব রয়েছে, তো সেই জন্য ক্যালসিয়াম ফসফরাসের সাথে ভিটামিন ডি এর রিলেশনই থাকবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্লুটেন ফ্রি ডায়েট, গ্লুটেন ফ্রি ডায়েটের মধ্যে কোনটা পড়বে? বার্লি, ব্রেড, হুইট এবং মিল্ক। তো অবশ্যই এটা মিল্ক হবে, কারণ হুইট বা তোমার বার্লি, ব্রেড এগুলোর মধ্যে সবগুলোতেই গ্লুটেন রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন, আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন অর্থাৎ আমাদের বডিতে যে আয়রন রয়েছে, হিমোগ্লোবিন তৈরি করার জন্য আয়রন প্রয়োজন, তো সেই আয়রনটা ট্রান্সপোর্ট করার জন্য কি প্রোটিন রয়েছে? তো ট্রান্সপোর্টের জন্য রয়েছে ট্রান্সপারিন প্রোটিন, এটার মধ্যেও ট্রান্স লেখা রয়েছে, তো এভাবে মনে রাখবে যে আয়রন ট্রান্সপোর্টিং প্রোটিন হচ্ছে যে ট্রান্সফেরিন।
হুইচ ডেঞ্জারাস ব্যাকটেরিয়া মে বি প্রেজেন্ট ইন র এগস। আচ্ছা, এই কোশ্চেনটার জন্য আরেকটা কথা বলে রাখি, ফেরিটিন যেটা হচ্ছে যে ফেরিটিন, তো ফেরিটিনটা হচ্ছে যে আমাদের বডিতে যে স্টোর্ড ফর্ম আমরা বলি না, তো এটা ফেরিটিন হচ্ছে যে স্টোর্ড ফর্ম অফ আয়রন। যেমন ধরো অনেক সময় হয় না যে একটা অ্যানিমিয়া পেশেন্টকে আমরা দেখছি যে ক্রনিক অ্যানিমিয়া রয়েছে বা হঠাৎ করে অ্যানিমিয়া ধরা পড়লো, ব্লাড দিতে যেত, তখন আমরা এই ফেরিটিনটা টেস্ট করি, ব্লাডে ফেরিটিনের লেভেলটা চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ক্রনিক লেভেলে যদি থাকে তাহলে ফেরিটিনের লেভেল কম হবে, আর যদি এমনি হঠাৎ করে হয়ে থাকে হেমারেজ বা কোনো কারণে তাহলে ফেরিটিন লেভেলটা নর্মাল থাকবে। এটা হচ্ছে স্টোর ফরম্যাট বা স্টোরেজ প্রোটিন। তাহলে কোনটা হচ্ছে র এগে থাকে কোন ব্যাকটেরিয়া, তাহলে অপশন রয়েছে ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, সালমোনেলা, ল্যাক্টোব্যাসিলাস, এটা হচ্ছে সালমোনেলা অ্যান্সার। হর্নি অর টোর স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, হর্নি বা টোর স্কিন কিসের ডেফিসিয়েন্সির জন্য হয়? প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড এবং এসেন্সিয়াল মিনারেলস, এবং এটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডসের জন্য। অ্যান্টিটাসিভ ড্রাগ ইজ ইউজ টু ইনহিবিট, অ্যান্টিটাসিভ ড্রাগ ইউজ করা হয় কাফের জন্য, কাফের জন্য অ্যান্টিটাসিভ রয়েছে। হুইচ অফ দ্য ড্রাগ ইজ ইউজড অ্যাজ দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ ফর ট্রিটিং অ্যানাফাইলেকটিক শক, অ্যানাফাইলেকটিক শকের জন্য ফার্স্ট ড্রাগ অফ চয়েস বলতে পারো কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন, এপিনেফ্রিন আর ব্রঙ্কোডাইলেটর। তো এখানে আমরা এপিনেফ্রিন ইউজ করি, ঠিক আছে। অ্যান্টিডোট অফ ওয়ারফারিন, ওয়ারফারিনের অ্যান্টিডোট হচ্ছে ভিটামিন কে, আর প্রোটামিন সালফেট কার অ্যান্টিডোট? প্রোটামিন সালফেট হচ্ছে হেপারিনের অ্যান্টিডোট। তাহলে হেপারিন এটার অ্যান্টিডোট হলো প্রোটামিন সালফেট, এবং নালকজোনও কিসের অ্যান্টিডোট হিসেবে কাজ করে? এটা হচ্ছে ওপিওয়েডস, ওপিওয়েডস যে কোনো ওপিওয়েডসের ক্ষেত্রে তোমার নালকজোন ইউজ করা হয়। কি একটা বানান লিখলাম, ওপিওয়েডস, ওপিওয়েড পয়জনিংয়ের ক্ষেত্রে নালকজোন ইউজ করা হয়। নেক্সট দেখো, দ্য ড্রাগ ইউজ টু কাউন্টারঅ্যাক্ট অর্গানোফসফরাস পয়জনিং, অর্থাৎ অর্গানোফসফরাস পয়জনিংয়ের জন্য আমরা কোন ড্রাগটা ইউজ করব? ওপি পয়জনিংয়ের জন্য ইউজ করা হয় অ্যাট্রোপিন, এটা হচ্ছে আমার ড্রাগ অফ চয়েস। নেক্সট, হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া বা এসভিটি যদি হয় তাহলে আমরা কোন ড্রাগ ইউজ করব? অপশন রয়েছে অ্যাট্রোপিন, মরফিন, ডেরিফাইলিন এবং অ্যাডিনোসিন। তো অ্যাট্রোপিন এবং অ্যাডিনোসিনের মধ্যে কনফিউশন হলেও হতে পারে, কারণ ডেরিফাইলিন বা মরফিন তো আমরা হার্ট রেটের ক্ষেত্রে দিই না, তো টাকিকার্ডিয়া মানে হার্ট রেট বেশি, অ্যাট্রোপিন কিন্তু হার্ট রেটকে বাড়ায়, তো তাহলে আমাকে অ্যাডিনোসিন দিতে হবে যেটা হার্ট রেটকে কম করবে। ইনসাফিসিয়েন্সি অফ দিস সাবস্টেন্স ইন ব্লাড মে কজ ইডিমা, ইডিমা কেন হবে? ব্লাডের মধ্যে কিসের অভাব পড়লে ইডিমা হবে? ব্লাডের মধ্যে যদি অ্যালবুমিনের অভাব হয় বা ব্লাডের মধ্যে যদি প্রোটিনের অভাব হয় তখন সেখানটা ইডিমা হবে। কারণ হচ্ছে যে আমাদের যে ব্লাড রয়েছে সেখানে মেন যে প্রোটিন থাকে সেটা অ্যালবুমিন থাকে, এবং প্রোটিন হচ্ছে ব্লাডের কনসিস্টেন্সিটাকে মেনটেন করে। তাহলে ব্লাড থেকে যখন প্রোটিন বেরিয়ে যাচ্ছে বা অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে তখন ব্লাড কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ফ্লুইড কম্পার্টমেন্ট রয়েছে এক্সট্রা সেলুলার, ইন্ট্রাসেলুলার এবং যে তোমার ওই ইন্টারস্টিসিয়াল স্পেস, সেই জায়গাতে তখন ফ্লুইড শিফট হতে থাকবে যখন তোমার ওই ব্লাডের যখন তোমার অ্যালবুমিনটা বেরিয়ে যাচ্ছে বা প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই ফ্লুইড শিফট হওয়ার কারণেই তোমার সেখানটা ইডিমা হচ্ছে, ঠিক আছে। সিলেক্ট দ্য ফলোয়িং হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর ক্লট ফরমেশন, ক্লট ফরমেশনের জন্য কোনটা প্রয়োজন নেই? অপশন রয়েছে প্লাজমিন, ভিটামিন কে, ফাইব্রিনোজেন এবং ক্যালসিয়াম। তো ভিটামিন কে, ফাইব্রিনোজেন, ক্যালসিয়াম সবগুলোই আমাদের প্রয়োজনে লাগে, কিন্তু প্লাজমিনটা লাগে না। মোস্ট রিলায়েবল অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড টেস্ট টু ডায়াগনোস রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক ফিভার ডায়াগনোস করার জন্য এএসও টাইটার ইউজ করা হয়, অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও টাইটার, ঠিক আছে। ইনহেরিটেড সেক্স লিঙ্কড ব্লিডিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার প্রথমত, তারপরে সেক্স লিঙ্কড মানে এক্স ওয়াই ক্রোমোজোম রিলেটেড, হয় এক্সে থাকবে নয় ওয়াইতে থাকবে। তো এখানে অপশন রয়েছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, পারপিউরা এবং সিকেল সেল ডিজিজ। এর মধ্যে হিমোফিলিয়া যেটা সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার এবং এটা একটা ব্লিডিং ডিসঅর্ডার, কারণ এখানে ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি হয়, যেই কারণে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হয়ে থাকে। Huntington's disease is an inherited neurological disorder that affects, হান্টিংটনস ডিজিজ বা হান্টিংটনস কোরিয়া আমরা বলে থাকি, যেখানে কোরিয়া হয়, কোরিয়া মানে হচ্ছে যে একটা ইনভলেন্টারি মাসেল মুভমেন্ট, ঠিক আছে। তো তাহলে এটা নিউরোলজিক্যাল ডিফেক্ট হলে মাসেল এবং মুভমেন্ট কন্ট্রোল এগুলোতে প্রবলেম হবে। ম্যারেজ উইদিন দ্য কাস্ট ইজ নোন অ্যাজ,
সোশিওলজি থেকে কোশ্চেন, উইদিন কাস্টে যদি ম্যারেজ হয় তখন সেটাকে কি বলা হয়, সেটাকে এন্ডোগামি বলা হয়, ভীষণ ইজি কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি গ্রুপ? প্রাইমারি গ্রুপ মানে যেখানে একটা উই ফিলিং রয়েছে এবং একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, আর যেখানে সেটা নেই সেটা সেকেন্ডারি গ্রুপ। তাহলে ফ্যামিলিতে উই ফিলিং রয়েছে, ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে থাকবে, নেবারহুড প্লে গ্রুপ অফ টডলার্স এখানেও থাকবে, কিন্তু ওই ওয়ার্ক কালিগ ইন আ লার্জ কর্পোরেশন, একটা বড় বড় কোম্পানির কথা যদি তুমি ভাবো তাহলে সেখানে কিন্তু এক একটা ডিপার্টমেন্টের লোকজনই হয়তো সবাই সবাইকে চেনে না, কারণ সেটা অনেক বড় ডিপার্টমেন্ট, তাই না? তো সেই জন্য এটা সেকেন্ডারি গ্রুপ হবে। দ্য প্রসেস বাই হুইচ কালচার ইজ পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার ইজ কল্ড। একটা জেনারেশন থেকে পাশের জেনারেশনে মানে পরবর্তী জেনারেশনে যে তোমার একটা কালচারের ট্রান্সমিট হচ্ছে সেটাকে আমরা কি বলি? ইনোভেশন, কালচার ডিফিউশন, সোশিয়ালাইজেশন এবং গ্লোবালাইজেশন। তাহলে এই গ্লোবালাইজেশন এবং ইনোভেশন এই দুটোকে আমি বাদ দিয়ে দিলাম। কালচারাল ডিফিউশন মানে হচ্ছে যে যেখানে দুটো তিনটে কালচার একসাথে মিলেমিশে যাচ্ছে, ডিফিউজ হয়ে যাচ্ছে, সেটাকে কালচারাল ডিফিউশন বলছি। সোশ্যালাইজেশন কাকে বলবো? যেখানে সোশ্যালাইজেশন হওয়া মানে কি, যেখানে আমি ফ্যামিলির থেকে বা আমি বাড়ির বাইরে থেকে সবার সাথে মিশছি এবং সবার থেকে কিছু না কিছু শিখছি, তাহলে তার মাধ্যমে কিন্তু কালচারটা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনের কাছে যাচ্ছে, ঠিক আছে? যেমন আমরা প্রথমত পেরেন্টসদের থেকে শিখছি, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্সদের থেকে শিখছি, নেবার্সদের থেকে শিখছি, এগুলো সমস্ত সোশ্যালাইজেশনের মধ্যে পড়বে। A caste system is an example of, caste system কিসের এক্সাম্পল? ওপেন স্ট্র্যাটিফিকেশন হোয়ার সোশ্যাল মোবিলিটি ইজ হাই, একটা ওপেন স্ট্র্যাটিফিকেশন সিস্টেম যেখানে মোবিলিটি হাই। কিন্তু কাস্টের ক্ষেত্রে আমরা জানি, যেমন ধরো একটা তোমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে এগুলো রয়েছে, এই কাস্ট সিস্টেমটা রয়েছে, এটাতে কি আমরা ব্রাহ্মণ থেকে কখনো ক্ষত্রিয় হয়ে যেতে পারি বা ক্ষত্রিয় থেকে আমরা ব্রাহ্মণ? এটা তো আমরা হতে পারি না। যে যেই জায়গাটায় জন্মগ্রহণ করেছে সেটাই থাকে, তাহলে এখানে কোনো সোশ্যাল মোবিলিটি কিন্তু পসিবল নয়, তাহলে এটা ভুল রয়েছে। নেক্সট রয়েছে ক্লোজ স্ট্র্যাটিফিকেশন হোয়ার সোশ্যাল পজিশন ইজ হেরিডিটারি অ্যান্ড ফিক্সড, এটা তো ঠিকই আছে বলে মনে হচ্ছে। এরপর দেখো মেরিট বেস সিস্টেম, মেরিট বেস সিস্টেম এটা নয়, সেটা হচ্ছে যে ক্লাস সিস্টেম যেটা রয়েছে সেটা মেরিট বেস, কারণ আমি অনেক পড়াশোনা করেছি বলে আমি ভালো জায়গায় চাকরি করি এবং আমি অনেক টাকা রোজগার করি, এবং আমি যে কম পড়াশোনা করেছে সে সেরকমভাবে কম কিছু উপার্জন করছে, তাহলে সেটা হচ্ছে মেরিট বেস সিস্টেমের ক্ষেত্রে আমরা ক্লাস পেতে পারি, কিন্তু কাস্ট একদমই মেরিট বেসড নয়, তাহলে এটা হবে না। অ্যান্ড ইকোনমিক ক্লাস সিস্টেম হোয়ার ওয়েলথ ইজ দ্য অনলি ডিটারমিনেন্ট, তাহলে এটাও ক্লাসের মধ্যে পড়তে পারে কিন্তু কাস্ট সিস্টেম হবে না, তাহলে এখানে অ্যান্সার অপশন বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মাল সোশ্যাল কন্ট্রোল? ফর্মাল সোশ্যাল কন্ট্রোলের মধ্যে কি পড়ে? ফ্যামিলি নর্ম, পিয়ার প্রেশার, পার্সোনাল কনসার্নস আর লস এনফোর্সড বাই পুলিশ। যেহেতু ফর্মাল বলেছে তাহলে ফর্মালের ক্ষেত্রে যেটা আমরা অফিসিয়াল যেটাকে আমরা বলি সেটাই ফর্মাল বলতে পারো। তাহলে ল এনফোর্স বাই পুলিশ, যেখানে পুলিশের দ্বারা যে সমস্ত নিয়মকানুনগুলো মানে এনফোর্স হচ্ছে সেই জিনিসগুলো আমাদের ফর্মাল কন্ট্রোলের মধ্যে আসবে। ইনফর্মালের মধ্যে যেমন নর্মস পড়ে, তোমার ট্যাবুসগুলো পড়ে, ফোকলোরস পড়ে, মোডস পড়ে, এগুলো সমস্ত তোমার হচ্ছে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়বে, ঠিক আছে? আর ল যেটা রয়েছে এটা ফর্মাল। The stage of Erikson psychosocial development that focuses on identity versus role confusion occurs during, এই যে কোশ্চেনগুলো না এরিকসনসের থিওরি বা তোমার ফ্রয়েডের থিওরি, এগুলোতে কোথায় কোন মানে ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন জিজ্ঞেস করেছি এবং এটা অ্যাডোলেসেন্সদের, কিন্তু এখানে যে পুরো 8টা ডেভেলপমেন্টাল স্টেজ রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা মুখস্থ করে নিও। দ্য ফাউন্ডার অফ ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি ইজ, ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি আমাদের কে দিয়েছিলেন? কার্ল রজার্স, বিএফ স্কিনার, সিগমন্ড ফ্রয়েড এবং আলফ্রেড অল্ডার। তো সিগমন্ড ফ্রয়েড তো আমাদের দেয়নি, বিএফ স্কিনারও আমাদের দেয়নি, এটা আমাদের দিয়েছিল কার্ল রজার্স। এবং এই যে ক্লায়েন্ট সেন্টার থেরাপি না, এখানে 3 রকমের মানে 3টে পিলার রয়েছে বলতে পারো, যেমন একটা আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড, এটা একটা রয়েছে, এমপ্যাথি একটা রয়েছে এবং একটা কনগ্রুয়েন্স রয়েছে। কনগ্রুয়েন্স মানে জেনুইননেস যেটাকে আমরা বলি। তো এই 3টে নিয়ে ক্লায়েন্ট সেন্টার থেরাপি, যেটা কার্ল রজার আমাদেরকে দিয়েছিলেন। The process of focusing awareness on a limited aspects of the environment is called, প্রসেস অফ ফোকাসিং মানে আমি একটা পার্টিকুলার দিকে আমার সমস্ত অ্যাটেনশনটাকে বা অ্যাওয়ারনেসটাকে ফোকাস করছি, তো এটাকে আমরা কি বলবো? সেন্সেশন, পারসেপশন, অ্যাটেনশন এবং কগনিশন। এই এখন এই মুহূর্তে তোমার যে সিচুয়েশনটা রয়েছে, যে তুমি অ্যাটেন্টিভ হয়ে পড়াটা শুনছো, এটা হচ্ছে অ্যাটেনশন, যেখানে তোমার অ্যাওয়ারনেসের মধ্যে বাকি আশেপাশে কী চলছে সেটা নিয়ে তুমি শুধুমাত্র শুনছো যে কোশ্চেনটা কি, অ্যান্সারটা কি বা আমি কি বলছি, তাহলে এটাকে আমি অ্যাটেনশন বলছি, যেখানে পুরোপুরি ফোকাসটা একটা পার্টিকুলার দিকে আমি নিয়ে এসে দিচ্ছি।
হুইচ মেথড অফ সাইকোলজি এম্পাসাইজেস স্টাডিং দ্য হোল এক্সপিরিয়েন্স রাদার দেন পার্টস। হোল এক্সপিরিয়েন্স রাদার দেন পার্টসের দিকে ফোকাস যেটা করা সেটা হচ্ছে জেজাল সাইকোলজির মধ্যে পড়ছে। The ability to solve new problems and adapt to a new situation is called, একটা পুরনো সিচুয়েশন বা একটা নতুন প্রবলেম, একটা নতুন সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করা, এটাকে আমরা ফ্লুইড ইন্টেলিজেন্স বলে থাকি। One idea runs into another without connection. Thereby the speech is disjoint or disconnected. This progression level of thought is called. তো এখানে বলছে যে একটাই আইডিয়া যেখানে একটা থেকে অন্যটার মধ্যে একটু কোনো কানেকশন নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, স্পিচটা সেই জন্য ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে বা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। এই প্রোগ্রেশন লেভেল অফ থটটাকে লেভেল অফ থটের যে প্রোগ্রেশন লেভেলের যে প্রবলেমটা, এটাকে আমরা কি বলবো? অপশন ছিল ফ্লাইট অফ আইডিয়া, পারসিভারেশন, ইনকোহারেন্স এবং ট্যানজেনশিয়ালিটি। তো এই যে ডেফিনেশনটা দেওয়া রয়েছে, এই ডেফিনেশনটা হচ্ছে ইনকোহারেন্সের ডেফিনেশন। A student failed in a psychology exam and spent the entire evening criticizing the teacher and the institution. This behavior is an example of. তাহলে আমি হচ্ছে পরীক্ষার রেজাল্ট আমার খারাপ হয়েছে এবং সেই জন্য আমি সারা সন্ধে ধরে আমার টিচার এবং আমার ইনস্টিটিউশনকে বলছি। তো এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে যে আমার কি ভুল রয়েছে বা আমি কি পড়িনি সেটার দিকে আমার কোনো ফোকাস নেই, আমি অন্যের উপরে দোষটা চাপাচ্ছি। তাহলে এটা আমরা প্রজেকশন বলবো, যেখানে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। Mini mental status examination MMAC with 30-point questionnaire test is done screen for. এটা হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্টের জন্য পার্টিকুলারলি মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করা হয়। বাকি আমাদের ওভারঅল যে মানে আর যে বাকি জায়গাগুলোতে প্রবলেম রয়েছে কিনা সেটা দেখার জন্য যে শুধু মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, যেটা 100 মার্কসের হয়ে থাকে, সেখানে ওভারঅল সমস্ত কিছু টেস্ট করছি। কিন্তু MMACতে মাত্র 30 নম্বরের কোশ্চেন থাকে, যেটাতে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আমরা চেক করে থাকি। Freud classified all mental contents and operation into the category of. ফ্রয়েডের যে মেন্টাল কন্টেন্ট রয়েছে সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়, কনসাস, প্রিকনসাস এবং আনকনসাস। প্রিকনসাস বা সাবকনসাসও বলা হয়। তাহলে কনসাস মাইন্ড মানে যেটা আমি এখন যে কথা বলছি, কনসাস মাইন্ডে যেটা সামনে দেখতে পাচ্ছি সেটা বলছি, এটা কনসাস। যখন আমি কিছু ভেবে ভেবে বা চিন্তা করে বলবো, একটুক্ষণ ভাবতে হচ্ছে, তখন আমি সেখানে সাবকনসাস থেকে আমি কিছু খুঁজে বার করে নিয়ে আসছি বা আমি ভেবে ভেবে বলছি, সেটা সাবকনসাস বা প্রিকনসাস। এবং আনকনসাস মানে যেগুলো আমার মনে নেই, অনেক ছোটোবেলায় কিছু একটা হয়েছিল, এখন আমার সেটা মনে পড়ে না, কিন্তু আমার আনকনসাস মাইন্ডে রয়েছে। আমি যদি সেখানে অ্যাবড্রাকশন থেরাপি বা ক্যাথারসিস করি, তাহলে সেটা আমার মনে চলে আসবে, কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই। তো এটা হচ্ছে আনকনসাস মাইন্ড, ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাজ অ্যান এক্সাজারেটেড কনসার্ন ওভার হিজ বডিলি হেলথ ইজ কল। যেখানে মানুষ নিজের শরীর সম্পর্কে একটু ওভার কনসার্ন হয়ে যায়, নিজের হেলথ সম্পর্কে, সেটাকে কি বলা হয়? সেটাকে হাইপোকন্ড্রিয়া বা হাইপোকন্ড্রিয়াসিস বলা হয়। The management of nausea as a side effect of lithium carbonate includes instructing the patient to take the medication. ধরো লিথিয়ামের সাইড এফেক্টে তার একটা নজিয়া হচ্ছে, তো সেই জন্য আমি কখন পেশেন্টটাকে সেই মেডিসিনটা খেতে বলবো? অপশন রয়েছে আফটার মিল, বিটুইন মিল, উইথ আ কার্বোনেটেড বেভারেজ এবং উইথ আ লার্জ গ্লাস অফ ওয়াটার। তো এটার অ্যান্সার হচ্ছে আফটার মিলস। Which of the following is an appropriate statement for the principle that patient is accepted exactly as he is? অর্থাৎ মানুষটা যেরকম আমি তাকে সেরকমভাবেই অ্যাকসেপ্ট করছি, এটাকে কি বলা হয়? তো এটা হচ্ছে যে আমাদের নন জাজমেন্টাল, এটা একটা নন জাজমেন্টাল অ্যাটিটিউড এবং নন পিউনিটিভ, ঠিক আছে, যেখানে আমরা পেশেন্টকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং কোনোভাবেই তাকে জাজ করছি না। নেক্সট, in a therapeutic community, patient participates in the decision making and problem solving process. This refers to, তাহলে থেরাপিউটিক কমিউনিটিতে পেশেন্ট হচ্ছে ডিসিশন মেকিংয়ে পার্টিসিপেট করছে এবং প্রবলেম সলভিং করছে, এটাকে কি বলা হয়? অটোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নমেন্ট, স্ট্রাকচার্ড ফর্ম, ডেমোক্রেটিক ফর্ম এবং স্ট্রাকচার্ড ফর্ম অফ পেশেন্ট ইনভলভমেন্ট। তো এখানে দেখো আমাদের তিন রকমের জিনিস হয়, এখানটা আমরা মেনলি তিনটে পার্টে দেখতে পারি। একটা হচ্ছে অটোক্রেটিক, একটা ডেমোক্রেটিক এবং একটা হচ্ছে লেজার ফেয়ার। অটোক্রেটিক মানে হচ্ছে যে যেখানে একজন বস থাকছে বা একজন হেড থাকছে এবং সে যে ডিসিশন বা যেটা জানাচ্ছে সেটাই ফলো আপ হচ্ছে এবং সবাই সেটাই মেনে চলছে, তো সেটা হচ্ছে অটোক্রেটিক। তারপরে রয়েছে ডেমোক্রেটিক। তো ডেমোক্রেটিক কোনটা? ডেমোক্রেটিক মানে হচ্ছে যে যেখানটায় সবাই মিলে পার্টিসিপেট করে আলোচনা করে একটা ডিসিশন নিচ্ছে, যেখানে যেরকম এখানে বলা রয়েছে যে পেশেন্ট পার্টিসিপেট করছে ডিসিশন মেকিং, এটা। আর লেজার ফেয়ার মানে যেখানে আমার যে মেন যে হেড রয়েছে তার কোনো ব্যালেন্স বা কোনো কন্ট্রোল নেই, যে যার ইচ্ছে মতো কাজকর্ম করছে, সেটাকে লেজার ফেয়ার বলা হয়। তো ডেমোক্রেটিক মডেল এখানটা, তাহলে এটার অ্যান্সার ডেমোক্রেটিক হবে, ডেমোক্রেটিক ফর্ম অফ সেলফ গভর্নেন্স। নেক্সট,
One of the side effects of an antipsychotic drug is abnormal involuntary movement of the mouth muscles. এটাকে কি বলা হয়? তো এটা তো আমি অনেকবারই বলেছি যে প্রত্যেকটা যে অ্যান্টিসাইকোটিকের সাইড এফেক্ট রয়েছে বা এক্সট্রাপিরামিডালের সাইড এফেক্ট রয়েছে, তো সেখানে প্রত্যেকের কিছু না কিছু পার্টিকুলার সাইন থাকে। তো এখানে ইনভলেন্টারি মুভমেন্টস অফ মাউথ মাসেলস বলেছে, তো এখানটা এটা টার্ডিভ ডিসকাইনেসিয়া হবে। লাবেলি ইনডিফারেন্স ইজ সিন ইন, লাবেলি ইনডিফারেন্স কোথায় দেখা যায়? এটা ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়। স্টেজ 2 সার্ভাইকাল ক্যান্সারে কি হয়? স্টেজ 2তে হচ্ছে যে সার্ভিক্স যদি শুধুমাত্র সার্ভিক্সের মধ্যে থাকে তাহলে সেটা স্টেজ 1, সার্ভিক্স থেকে বেরিয়েছে কিন্তু পেলভিক ওয়াল অবধি পৌঁছয়নি সেটা স্টেজ 2, এবং তোমার সার্ভিক্স এবং পেলভিক ওয়াল ইনক্লুডেড হয়েছে তাহলে সেটা স্টেজ 3 হয়, এবং পেলভিস থেকেও যদি আরও বাইরে চলে যায় তখন সেটা স্টেজ 4 হয়ে যায়। তাহলে এখানটায় স্টেজ 2 ক্যান্সার হচ্ছে তোমার কার্সিনোমা এক্সটেন্স বিয়ন্ড দ্য সার্ভিক্স বা নট টু দ্য পেলভিক ওয়াল। কজেটিভ অর্গানিজম অফ ক্যানক্রয়েড, ক্যানক্রয়েডের জন্য রয়েছে হিমোফিলাস ডুক্রেই। আ হেলদি প্রিভিয়াসলি নর্মোটেনসিভ 26 years old G1P0 presents to your clinic at 34 weeks gestation with a BP of 142/94. What test should you check next? তাহলে বিপি নর্মাল ছিল আগে এবং গ্র্যাভিডা 1 প্যারিটি 0, তাহলে প্রথমবার প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে ক্লিনিকে এসছে 34 উইক জেস্টেশনে, বিপি আমি একটু বেশি পাচ্ছি। তাহলে বিপি বেশি মানে সেখানে আমরা কি ভাবি? সেখানে আমরা ভাবি প্রি এক্লাম্পসিয়া হচ্ছে, যেহেতু প্রেগনেন্সি স্টেটে হচ্ছে 28-এর পরেই দেখা যায়। তো এখানে আমরা তাহলে ভাবতে পারি যে প্রি এক্লাম্পসিয়া হবে। তো যদি প্রি এক্লাম্পসিয়া হয় তাহলে আমাদেরকে কি দেখতে হয়? সেখানে যেরকমভাবে বিপি দেখা হয় সেরকমভাবে প্রোটিন ইউরিয়া আছে কিনা চেক করতে হয়। তাহলে সেই জন্য আমাকে কি চেক করতে হবে? যে ইউরিন ফর প্রোটিন, তাই তো? তাহলে ইউরিন ফর প্রোটিন দেখলে আমি বুঝতে পারবো যে প্রোটিন ইউরিয়া হচ্ছে কিনা। যদি প্রোটিন ইউরিয়াও থাকে তাহলে সেখানটায় আমরা ওটাকে প্রি এক্লাম্পসিয়ার মধ্যে ফেলে দেবো, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজ ইজ ট্রান্সফার টু দ্য ফিটাস বাই, গ্লুকোজ কীভাবে ফিটাসের বডিতে ট্রান্সফার হয় তার জন্য একদমই বইতে, ঋষি দত্তের বইতে লেখাই রয়েছে, যেটা ফেসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে। আমাদের বডিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মেকানিজম কাজ করে, কোথাও সিম্পল ডিফিউশন হচ্ছে, কোথাও ফেসিলিটেটেড হচ্ছে, কোথাও অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস হচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয় এবং সেগুলো আলাদা আলাদা রয়েছে। তো ফিটাসের ক্ষেত্রে এটা ফেসিলিটেটেড ডিফিউশন। Which of the following findings would confirm a diagnosis of severe preeclampsia? Severe preeclampsia diagnosis confirm করার জন্য কোন ফাইন্ডিংসটা প্রয়োজন? আচ্ছা, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বলেছে, এখানে কিন্তু এক্লাম্পসিয়া বলেনি। তাহলে দেখো সিরাম ক্রিয়েটিনিন 0.8 সিরাম ক্রিয়েটিনিন কিন্তু নর্মাল, তাই না? সিরাম এএসটি অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামাইনেজ 140 mg/dl, এটা বেশি আছে। 1+ প্রোটিনিউরিয়া অন ডিপস্টিক আর বিপি 158/96। আচ্ছা, তাহলে এখানটায় সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া কখন বলবো? যখন এলিভেটেড লিভার এনজাইমস আমরা পাবো। তো এলিভেটেড লিভার এনজাইমসের মধ্যে এএসটি রয়েছে, তো সেই জন্য এটা অপশন বি। দ্য আউটার মোস্ট মেমব্রেন অফ প্লাসেন্টা, প্লাসেন্টার যে বাইরের দিকে মেমব্রেন থাকে সেটাকে বলা হয় কোরিয়ন, এবং ভেতর দিকে রয়েছে অ্যামনিয়ন অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড। হুইচ স্ট্রাকচার ফর্মস জাংশন বিটুইন অক্সিপিটাল বোন এবং ফ্রন্টাল বোন? এই কোশ্চেনের অ্যান্সারটাও মানে কোশ্চেনের অপশনসগুলো ভুল ছিল। অক্সিপিটাল বোন এবং ফ্রন্টাল বোনের মধ্যে অ্যাকচুয়ালি মানে অক্সিপিটাল রয়েছে তোমার পেছন দিকে আর তোমার ফ্রন্টাল রয়েছে সামনে, তাহলে এর মধ্যেকার সূচার তো এইভাবে হবে না, তো সেই জন্য এটা ভুল ছিল। কপারটি 375 শুড বি চেঞ্জড আফটার, এটা 5 বছর ছাড়া ছাড়া চেঞ্জ করা হয়, এবং 380A যেটা রয়েছে এটাকে আমরা 10 বছর ছাড়া চেঞ্জ করি। জননী সুরক্ষা যোজনা ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার অফ, জননী সুরক্ষা যোজনা লঞ্চ হয়েছে 2005-এ। টিপিক্যাল ডিউরেশন অফ ফার্স্ট স্টেজ অফ লেবার ফর ফার্স্ট টাইম মাদার, প্রাইমারি ক্যাপিটা মায়েদের জন্য ফার্স্ট স্টেজ অফ লেবার রয়েছে 10 to 12 hours. The nurse is assessing her client who had just returned from surgery, সার্জারি থেকে রিটার্ন এসেছে নার্স, পেশেন্ট রিটার্ন এসেছে। দ্য বেস্ট ওয়ে টু ডিটারমাইন দ্য পেন মেডিকেশন ইজ টু, পেন মেডিকেশন আমরা কিভাবে দেব? পেশেন্ট জাস্ট ওটি থেকে রিটার্ন এসেছে, তো এখানে বলছে ওয়াচ ফর চেঞ্জেস ইন ক্লায়েন্টস ভাইটাল সাইন। তো পেনের জন্য কিন্তু ইমিডিয়েটলি কোনো ভাইটাল সাইন্সের চেঞ্জ আমরা দেখতে পাবো না, তো এটা তো হবেই না। নেক্সট অপশন রয়েছে আস্ক দ্য ক্লায়েন্ট টু রেট হিজ পেন অন পেন স্কেল, আমরা পেশেন্টকে জিজ্ঞেস করতে পারি তার কতটা ব্যথা হচ্ছে। অবজার্ভ দ্য ক্লায়েন্টস ফেশিয়াল এক্সপ্রেশন, তো পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশন আমরা দেখছি, দেখে আমরা বলছি, এবং ওয়েট ফর দ্য ডক্টর ফর রিকোয়েস্টিং অ্যাডভাইস ফর পেন মেডিকেশন, ডক্টরের অ্যাডভাইসের জন্য আমরা ওয়েট করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে,
আমাদের মনে হচ্ছে যে পেশেন্ট তো জাস্ট সার্জারি থেকে রিটার্ন এসছে, তাহলে এখানে আবার পেশেন্ট কি নিজে থেকে বলতে পারবে নাকি? কারণ এখানে অ্যান্সার ছিল অপশন বি, যেখানে পেশেন্ট নিজে থেকে তার পেন স্কেলে পেন বলছে। তো এটা একটা প্রশ্ন আসতে পারে যে পেশেন্ট সদ্য সদ্য ওটি থেকে আসার পরে কি সঙ্গে সঙ্গে পেন স্কেল দেখে আমাকে বলে দেবে যে তার কতটা ব্যথা করছে? তো এখানে একটা ব্যাপার রয়েছে যে ওটি থেকে যখন পেশেন্ট ওয়ার্ডে রিটার্ন আসে, আমাদের যেমন নর্মালি আমরা যেরকমভাবে দেখি সেখানে নর্মালি পেশেন্ট চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি প্রোটোকল যেটা রয়েছে সেখানে কিন্তু পোস্ট অ্যানাস্থেশিয়া ইউনিট বলে একটা ওয়ার্ড থাকে, যেখানে অ্যানাস্থেশিয়ার পরে পেশেন্ট হচ্ছে যে সেই ইউনিটের মধ্যে থাকে, পোস্ট অ্যানাস্থেশিয়া ইউনিটে থাকে, এবং সেখানে পেশেন্ট স্টেবিলাইজ হয়, পেশেন্টের কনসাসনেস ফিরে আসবে, পেশেন্ট হচ্ছে যে রেসপন্স করবে এবং ভাইটাল সমস্ত কিছু স্টেবল থাকলে তারপরে তাকে আমি ওয়ার্ডে ট্রান্সফার করি। ঠিক আছে, মানে পেশেন্ট জাস্ট ওটি কমপ্লিট হলো পেশেন্টকে ওয়ার্ডে পাঠিয়ে দিলাম এরকম কিন্তু হয় না, বা এমনি ট্রলিতে রয়েছে জাস্ট কিছুক্ষণ পর আমি ওয়ার্ডে পাঠিয়ে দিলাম এরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি যে প্রোটোকল রয়েছে সেখানে হয় না। মানে তোমরা যখন মেডসার্জে যদি বড় বইগুলো পড়ো লুইস বার্বুনা, তো সেখানে তুমি পাবে এই জিনিসটা। তো সেইটার বেসিসে এখানটায় অ্যান্সারটা রয়েছে যে পেশেন্ট যখন আমার ওয়ার্ডে রিটার্ন চলে আসে তখন আমি তাকে পেন স্কেলে জিজ্ঞেস করবো যে তার কতটা পেন হচ্ছে, সেই অনুযায়ী আমি তাকে পেন মেডিকেশনস দেবো। নেক্সট, স্টেট অফ বিং ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম ইজ কল, মাইক্রোঅর্গানিজম থেকে ফ্রি হলে সেটাকে কি বলবো? অ্যাসেপসিস, অ্যাসেপটিক টেকনিক, স্টেরিলাইজেশন আর অ্যান্টিসেপটিক। স্টেরিলাইজেশন হচ্ছে একটা প্রসেস, স্টেরিলাইজেশন প্রসেস। অ্যাসেপটিক টেকনিক সেটাও এক রকমের প্রসেস। অ্যান্টিসেপটিক হচ্ছে সলিউশন বা এগুলোকে বোঝায়, আর অ্যাসেপসিস হচ্ছে যে একটা স্টেট। মানে অ্যাসেপটিক টেকনিক যেরকমভাবে আমরা করি এবং তার মাধ্যমে যেটা মেনটেন করি সেটা হচ্ছে অ্যাসেপসিস। তো অ্যাসেপসিস হচ্ছে যে স্টেট অফ বিং ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম, এটা একটা টার্মিনোলজি বলতে পারো। নেক্সট দেখো 63, দ্য নার্স ইজ অ্যাসেসিং হার্ট সাউন্ড অফ আ পেশেন্ট উইথ মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিসের হার্ট সাউন্ড অ্যাসেস করছি। টু হিয়ার দ্য মাইট্রাল মারমার দ্য নার্স প্লেস দ্য স্টেথোস্কোপ অ্যাট। তো মাইট্রাল স্টেনোসিসের জন্য মাইট্রাল মারমার পেতে হলে আমাকে কোথায় ওটাকে প্লেস করতে হবে? তো এবার দেখো যে অ্যাপেক্স রয়েছে হার্টের অ্যাপেক্স, সেটা আমরা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে পাই। এবার মাইট্রাল ভালভ কোথায় রয়েছে? মাইট্রাল ভালভ রয়েছে তোমার অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলারের মধ্যে। তো সেটার জন্য আমরা কোথায় তাহলে শুনবো? তো সেটাও আমরা ফিফথ ইন্টারকস্টাল স্পেসেই শুনবো, মিড ক্ল্যাভিকুলার লাইনে। আচ্ছা, দ্য স্টেজ অফ ডাইং প্রপোজড বাই এলিজাবেথ কুবের-রস, ইন হুইচ পিপল অফেন থিঙ্ক ও নো দিস কান্ট বি হ্যাপেনিং টু মি। তো এটা হচ্ছে যে কোন প্রসেস? তো এখানে অপশন রয়েছে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং এবং অ্যাকসেপ্টেন্স। এবং এখানে কুবের-রসের যে থিওরি রয়েছে সেখানটায় ডাবডার মডেল রয়েছে DABDA। তাহলে আমাদের যে পরপর স্টেজগুলো রয়েছে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স, তাই তো? তাহলে এখানেই যখন পেশেন্ট বলছে ও নো দিস কান্ট বি হ্যাপেনিং টু মি, মা এটা আমার সাথে হতেই পারে না, তাহলে এটা আমরা কি করছি? এটা আমার ডিনায়াল হচ্ছে। তাহলে এটা প্রথমটা হচ্ছে ডিনায়াল স্টেজে রয়েছে একদম প্রথমে। প্রিন্সিপাল অফ গুড বডি মেকানিক্স ইনক্লুড, একটা গুড বডি মেকানিক্সের জন্য কি মানে গুড বডি মেকানিক্স মেনটেন করার জন্য আমাকে কি করতে হবে? হোল্ডিং অবজেক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি ফর বেটার লেভারেজ, মেনটেন দ্য ওয়াইড বেস অফ সাপোর্ট, কিপিং নিজ লকড পজিশন, এটা তো একদমই ভুল। বেন্ডিং অ্যাট দ্য ওয়েস্ট টু মেনটেন সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে ওয়েস্ট হবে না, এটা হচ্ছে নি থেকে আমাদেরকে বেন্ড করতে হয় সেন্টার অফ গ্র্যাভিটি মেনটেন করার জন্য। আচ্ছা, বডি থেকে দূরে ধরার জন্য সেখানে কিন্তু গুড বডি মেকানিক্স নয়, সেটা আমরা আমাদের কাজ করার জন্য বা আমাদের স্টেরিলিটি মেনটেন করা হোক বা একটা ক্লিন বা ডার্টি জিনিসপত্র আমরা বডি থেকে হ্যান্ডেল করছি, তো সেই জন্য। তো এখানটা অ্যান্সার ওয়াইড বেস সাপোর্ট যেটা রয়েছে সেটা গুড মেকানিক্সের সাথে রিলেটেড। Which of the following intravenous fluid administration is contraindicated in patients with lactic acidosis and impaired liver function? তো এই যে ল্যাকটিক অ্যাসিডোসিস বলে দিয়েছে, তো ল্যাকটিক অ্যাসিডোসিসের জন্য আমাদের কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে রিঙ্গাল ল্যাকটেট, আর আমার কিছু দেখারই দরকার নেই। ডিসইনফেকশন অফ পেশেন্টস ইউনিট আফটার দ্য ডেথ অর ডিসচার্জ অফ আ পেশেন্ট ইজ টার্মড অ্যাজ। আমরা ডিসইনফেকশন বিভিন্নভাবে করি, যেমন কনকারেন্ট প্রসিডিওর করলাম, ডিসইনফেকশন করলাম, এটা হলো একটা। হচ্ছে তোমার টার্মিনাল হয়, টার্মিনাল মানে হচ্ছে যে একদম শেষ, এরপরে আর কিছু নেই, তাহলে পেশেন্টের ডেথ বা ডিসচার্জ হয়ে গেলে সেখানে আমরা টার্মিনাল ডিসইনফেকশন করব। আর বাকি স্টেরিলাইজেশন তো তোমরা জানো, কোয়ারেন্টাইন মানে যখন আমরা সুস্থ মানুষকেই সরিয়ে রাখছি, যখন এক্সপোজ হচ্ছে তখন তাকে সরিয়ে রাখছি, সেটাকে কোয়ারেন্টাইন বলা হয়। সাডেন রিটার্ন টু নর্মাল টেম্পারেচার ফ্রম আ ভেরি হাই টেম্পারেচার উইদিন আ ফিউ আওয়ার্স, এটাকে কি বলবো? এটাকে ক্রাইসিস বলবো। আর যদি জিগজ্যাগ প্যাটার্নে আস্তে আস্তে করে ফিভার নামতে থাকে তখন সেটাকে লাইসিস বলা হয়।
নর্মাল প্ল্যান্টার বা ব্যাবিন্সকি রিফ্লেক্স রেসপন্স ইন অ্যাডাল্ট ইজ, নর্মাল যে রেসপন্স থাকে ব্যাবিন্সকি রিফ্লেক্স যেটা, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো অ্যাডাল্টদের ক্ষেত্রে তো অপোজিট হয়। এখানটা হচ্ছে বেন্ডিং অফ টো ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে নর্মাল যে রিফ্লেক্স অ্যাডাল্টদের ক্ষেত্রে, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে আলাদা, অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু আলাদা। ট্র্যাকিওস্টোমি ইজ ইউজুয়ালি পারফর্ম বিটুইন দ্য ট্রাকিয়াল রিং অফ কার্টিলেজ, এটা ভীষণ ইজি কোশ্চেন ছিল, তো এটা সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান লাইনার কোশ্চেন। স্ট্রেনিং টেকনিক ইউজ ইন আরএনটিসিপি, আরএনটিসিপিতে কোন স্টেন ইউজ করা হয়, আরএনটিসিপি বা ওই যে টিবি এটার জন্য পার্টিকুলারলি জেরেন স্টেন রয়েছে, যেটা ওই গ্রাম মানে মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসকে আইডেন্টিফাই করার জন্যই আমার জেরেন স্টেন রয়েছে, ঠিক আছে। হুইচ অফ দ্য অ্যান্টিটিউবারকিউলোসিস ড্রাগ ইজ নট গিভেন ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে আমরা কোন ড্রাগ দিই না, প্রেগনেন্সিতে আমরা প্রাইমাকুইন দিই না, ঠিক আছে, কিন্তু এখানে তো সরি অ্যান্টিটিউবারকিউলোসিস বলেছে, তো অ্যান্টিটিউবারকিউলোসিসের ক্ষেত্রে আমি যেটা বললাম প্রাইমাকুইন দিই না, সেটা হচ্ছে ম্যালেরিয়াতে দিই না, এখানে অ্যান্টিটিউবারকিউলোসিস বলেছে, তো অ্যান্টিটিউবারকিউলোসিস আমরা স্ট্রেপ্টোমাইসিন দিই না, ঠিক আছে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন হুই স্টেজ অফ ইনফেকশন, কোন স্টেজ অফ ইনফেকশনে ক্লিনিক্যাল ডায়াগনোসিস পসিবল হয়, অপশানে প্রাইমোডিয়াল রয়েছে, ইনকিউবেশন রয়েছে, ডিফেকশন রয়েছে এবং ফ্যাস্টিজিয়াম রয়েছে। তো প্রাইমোডিয়াল পিরিয়ড তো এখানটায় নেই, বাদ দাও। ইনকিউবেশন পিরিয়ড মানে যেখানে আমি এক্সপোজ হয়েছি কিন্তু আমার বডিতে কোনো সাইন সিমটম প্রকাশ পায়নি, তাহলে এখানটায় আমরা বুঝতে পারবো না। আচ্ছা, ফ্যাস্টিজিয়াম স্টেজ রয়েছে, যেটা হাইট অফ ডিজিজ আমরা বলি, তো সেটা হচ্ছে সেখানটা আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি সেখানটা আইডেন্টিফাই করতে পারছি। ডিফেকশন স্টেজে আস্তে আস্তে সিমটমস ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে। ওল্ডেস্ট কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল মেজার, সব থেকে পুরনো কী করতাম আমরা আগে, কোয়ারেন্টাইন তো এখন সদ্য নতুন এলো, তাহলে আগে আমাদের আইসোলেশন ছিল, সবার পুরনো একদম। হিউমারাল ইমিউনিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, হিউমারাল ইমিউনিটি হচ্ছে আমাদের বি সেলের জন্য, বি সেলের জন্য হিউমারাল ইমিউনিটি। ভ্যাকসিন অ্যাডমিনিস্টার অ্যাজ নেজাল ড্রপ, কোন ভ্যাকসিনটা আমরা নেজাল ড্রপের মাধ্যমে দিই, তাহলে রুবেলা, ইনফ্লুয়েঞ্জা, পোলিওমাইলাইটিস এবং মিজলস, পোলিও আমরা ওরাল দিচ্ছি, মিজলস আমরা সাবকিউটেনিয়াস দিই, ইনফ্লুয়েঞ্জা দিচ্ছি আমরা নেজাল ড্রপের মাধ্যমে। রুবেলা তো মিজলসের সাথেই থাকে, মিজলস রুবেলা এটা আইএম দেওয়া হয়। প্রাইমোডিয়াল প্রিভেনশন ইন কোরোনারি হার্ট ডিজিজ ইজ, প্রাইমোডিয়াল প্রিভেনশন মানে যেখানে ডিজিজ এখনও হয়নি, ডিজিজের কোনো ব্যাপারই নেই, এমনি নর্মালি আমরা বলছি, তো সেটা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন করবো, সল্ট রেস্ট্রিকশন করতে হয়, তার কারণ সল্ট হচ্ছে যে বিপি বাড়িয়ে দেয়, ওয়াটার রিটেনশন করে, সেই জন্য, তো এটা প্রাইমোডিয়াল প্রিভেনশনের মধ্যে সল্ট রেস্ট্রিকশন রয়েছে। বেশ, এই যে হাই রিস্ক এরিয়াতে এক্সারসাইজ, এটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করে যখন আমি করাচ্ছি, তো সেটা হচ্ছে আমার প্রাইমারি প্রিভেনশন। বিপি মনিটরিং যখন আমি করছি, কিছু একটা রিস্ক আইডেন্টিফাই করছি বা স্ক্রিনিং করছি, এটাও প্রাইমারি হবে। আর স্ট্যাটিনস যখন দিচ্ছি, এখানে তো ড্রাগ দিচ্ছি, তাহলে সেটা ট্রিটমেন্ট। আচ্ছা, বিপি মনিটরিং হচ্ছে যে যদি আমি একটা ওভারঅল সবার করছি, চেক করছি, তাহলে সেটা একরকম, আর যদি আমি পার্টিকুলারলি কোনো ডিজিজ ধরে করি, তাহলে সেটা কিন্তু আবার সেকেন্ডারিতে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ফার্স্ট ব্রিদিং ইন আ 6-month-old ইনফ্যান্ট আইমিনসের গাইডলাইন ইজ টেকেন অ্যাজ, তাহলে ফার্স্ট ব্রিদিংটাকে আমরা মানে 6 মাসের বাচ্চার ক্ষেত্রে কোনটাকে আমরা ফার্স্ট ব্রিদিং বলবো। আচ্ছা, এটা একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে, এখানটায় তোমার অ্যান্সার লেস দেন 50 রয়েছে, ঠিক আছে। ওখানে তোমার ছিল, একটা ছিল 2 মাস, তারপরে ছিল 2 থেকে 12 মাস এবং একটা 5 বছর, এরকম একটা ছিল, ঠিক আছে। আইমিনসের গাইডলাইনে মেনশন করা রয়েছে যে কোন এজ গ্রুপের ক্ষেত্রে কত ব্রিদিং হলে আমরা সেটাকে ফার্স্ট ব্রিদিং বলবো, ঠিক আছে। আচ্ছা, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ইজ আন্ডার দ্য প্রোগ্রাম অফ, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হচ্ছে আয়ুষ্মান ভারতের আন্ডারে পড়ে। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্টস ডিসপোজিং ইন হুইচ অফ দ্য কালার কোড অফ দ্য ব্যাগস, আচ্ছা, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ যেগুলো পরিবেশের সাথে মিশে যায়, তো সেগুলোকে আমরা কোন কালার কোডিং ব্যাগে দেব, তো এখানে অপশন ছিল ব্লু, ব্ল্যাক, গ্রিন অ্যান্ড ইয়েলো। ব্লুতে তো আমরা ফেলি না, ব্ল্যাকেও আমরা ফেলি না, অপশন ছিল ইয়েলো আর গ্রিন, এই দুটোর মধ্যে ভীষণই কনফিউশন ছিল। তার কারণ হচ্ছে যে বায়োডিগ্রেডেবল যেগুলো মানে যেগুলোকে আমরা পরিবেশের সাথে মেশার জন্য দিয়ে দিচ্ছি, তো সেগুলো তো আমাদের সবজির খোসা, ফলের খোসা, এইগুলো আমরা পরিবেশে দিয়ে দিই, যেখানে হচ্ছে আমার কিচেন ওয়েস্ট যেগুলো, সেগুলোকে দিচ্ছি, তো এটা তো সেই জন্য এই বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট রয়েছে সেগুলোকে আমরা গ্রিন বাকেটের মধ্যে দিই এবং সেটা ডিসপোজ হয়ে যায়। তো এবার সেই গ্রিনটা আমাদের অ্যান্সারে নেই, আমাদের অ্যান্সারে ছিল ইয়েলো। এবার ইয়েলোর মধ্যে আমরা যেগুলো ফেলি, যেমন ধরো গজ, কটন, এগুলো, বা তোমার এই প্লাসেন্টা,
হ্যাঁ, প্লাসেন্টা বা ওই কোনো যে কোনো বডি পার্টস এগুলো, তো এগুলোকে কিন্তু আমরা ইয়েলো ব্যাগের মধ্যে ফেলছি ঠিকই, এগুলো মানে এগুলোকে আমরা অ্যাকচুয়ালি নষ্ট করে দিই, কারণ এটা ডিসইনফেক্টেড মেটেরিয়াল, মানে ডিসইনফেক্টেন্ট করতে হয় আর কি, এগুলো ইনফেক্টেড মেটেরিয়াল, তো এগুলোকে ডিসইনফেক্টেড করার জন্য এগুলোকে আমরা পুড়িয়ে নষ্ট করে দিই, ইনসিনারেশন করা হয়। তো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে এখানে কেন অ্যান্সার ইয়েলো হয়েছে আই ডোন্ট নো, এবং আমরা অনেকগুলো বই চেক করেছিলাম এবং এই কোশ্চেনে চ্যালেঞ্জ করেছিলাম, বাট এখানে অ্যান্সার চেঞ্জ ওরা করেনি, ওরা কিন্তু ইয়েলোই অ্যান্সার দিয়েছে। এবার তোমরা ভেবে দেখবে যে কি হবে। এবার এখানে কিন্তু বায়োমেডিক্যাল ওয়েস্টের কথাও মেনশন করা নেই, কারণ বায়োমেডিক্যাল ওয়েস্ট যদি বলো তাহলে সেখানটায় কিন্তু ব্ল্যাক বা এই তোমার গ্রিন যেগুলো, এগুলো ওই বায়োমেডিক্যালের মধ্যে পড়ে না, কারণ ব্ল্যাক আমাদের বাড়িতেও হাউস হোল্ডে আমরা ইউজ করি, গ্রিনও আমরা হাউস হোল্ডে ইউজ করি, তো বায়োমেডিক্যালের মধ্যে তোমার ব্লু, যেটা তোমার রেড, ইয়েলো এগুলো পড়ে, ঠিক আছে। তো সেই জন্য এখানে যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট প্রোডাক্ট বলেছে, যেগুলোকে আমরা ডিসপোজ করছি, তো আমরা এই যে গজ, কটন বা এগুলোকে কি আমরা পরিবেশে মিশে যাওয়ার জন্য ফেলে রেখে দিই? নিশ্চয়ই করি না। তো তাহলে সেখানটা ইয়েলোটা কোনোভাবেই যুক্তিযুক্ত মনে হয়নি। এরপর তোমরা এটাকে কনসিডার করো যে এটার অ্যান্সার কী হতে পারে বা কী হওয়া উচিত। নেক্সট, দ্য ফার্স্ট হার্ট সাউন্ড S1 ইজ প্রডিউসড বাই ক্লোজার অফ। ফার্স্ট হার্ট সাউন্ড S1 তৈরি হচ্ছে কখন? যখন ওই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ দুটো ক্লোজ হচ্ছে, তো সেটা হচ্ছে মাইট্রাল অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ, অপশন বি। তারপরে যে সেকেন্ড যে ভালভটা হয়, সেকেন্ড যে সাউন্ডটা S2, সেটা হচ্ছে তোমার অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার S2 সাউন্ডের জন্য। দ্য নর্মাল রেঞ্জ অফ সিরাম ক্রিয়েটিনিন ইন অ্যাডাল্ট, সিরাম ক্রিয়েটিনিনের নর্মাল লেভেল আমরা 1 অবধি ধরি, তো নর্মালি একদম 1 অবধি ধরি, তো এখানে 1 অবধি তো অপশন নেই, এখানে যেমন 3 রয়েছে তাহলে এটা হবে না, এখানে 2 রয়েছে এটাও হবে না, 0.2 থেকে 0.6 একের থেকে কম, তাহলে এখানটা অ্যাভারেজ যদি ধরি 0.7 থেকে 1.3, এটাই নর্মাল হবে। কুলেন্ট সাইন বা পেরিআম্বিলিক্যাল ব্লুইশ ডিসকালারেশন ইন্ডিকেটস, পেরিআম্বিলিক্যাল ব্লুইশ ডিসকালারেশন বা কুলেন্ট সাইন হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে দেখা যায়। একটা কুলেন্ট সাইন রয়েছে এবং একটা রয়েছে গ্রে টার্নার সাইন, তোমরা কিন্তু দুটোকে বুঝবে ভালো করে যে কোনটা কোথায় আমরা দেখতে পাই, ঠিক আছে। ব্রোকাস অ্যাফেসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, ব্রোকাস এরিয়া যেটা হচ্ছে যে আমাদের স্পিচ প্রোডাকশন করে, তো স্পিচ প্রোডাকশন যদি না হয় তাহলে ব্রোকাস অ্যাফেসিয়া হবে, তাহলে সেখানটায় ইনএবিলিটি টু প্রডিউস স্পিচ দেখা যাবে। নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হচ্ছে 125 ml পার মিনিট, এবং এই 125 ml পার মিনিট করে আমাদের গ্লোমেরুলাস প্রায় 180 লিটার ওই ফিল্ট্রেট তৈরি করে, এবং সেটাই ওই রিঅ্যাবজর্পশন হয়ে হয়ে আমরা ওই 1.5 থেকে 2 লিটার, হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং ওয়েদারও ভ্যারি করে, আমাদের ড্রিঙ্কিং প্যাটার্ন ভ্যারি করে, তো সেই আমাদের ইউরিনের অ্যামাউন্ট এটার উপরে ডিপেন্ড করে। নেক্সট, হাইপোথাইরয়েডিজম ইন আ অ্যাডাল্ট ইজ নোন অ্যাজ, অ্যাডাল্টের মধ্যে যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অপশনে গ্রেভস ছিল, মিক্সিডিমা, ক্রেটিনিজম এবং অ্যাডিসেন্স, তো এটা হচ্ছে মিক্সিডিমা। হিমোফিলিয়া বি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 এবং হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9, তো এখানে ফ্যাক্টর 8 তো দেয়নি, তাহলে কনফিউশনের কোনো জায়গাই নেই। A major disadvantage of peritoneal dialysis is the following, তো peritoneal dialysis-এর ক্ষেত্রে মেজর ডিসঅ্যাডভান্টেজ কোনটা হবে? অপশন রয়েছে লেস রেস্ট্রিকশন অন ডায়েট অ্যান্ড ক্যান বি পারফর্মড অ্যাট হোম। আচ্ছা, এটা তো ঠিকই আছে যে ডায়েটের খুব একটা রেস্ট্রিকশন নেই এবং বাড়িতে পারফর্ম করা যায়। তারপর রয়েছে বায়ো কম্প্যাটিবল ডায়াসাইলেট কজ নো লং টার্ম কনসিকুয়েন্সেস, এটা একদমই ভুল কথা, লং টার্ম কনসিকুয়েন্সেস অবশ্যই রয়েছে। আর তারপরে প্রমোটস ওয়েট লস, এটা নয়, এটাও ভুল রয়েছে। নো মেডিকেশন ইজ রিকোয়ার্ড অ্যাজ টক্সিক আর রিমুভড বাই এফিসিয়েন্সি অফ দ্য পেরিটোনিয়াল মেমব্রেন, পেরিটোনিয়াল মেমব্রেনটাই হচ্ছে তোমার এখানটায় ওই ডায়াসাইলেটের কাজ করে, বাট মেডিকেশন প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো মেজর অ্যাডভান্টেজ হচ্ছে যে লেস রেস্ট্রিকশন অন ডায়েট অ্যান্ড ক্যান বি পারফর্মড অ্যাট হোম। A nurse suspects presence of DVT, deviant thrombosis, in a bedridden patient by positive, কোন সাইনটা দেখলে আমরা পজিটিভ, মানে কোন সাইনটা পজিটিভ হলে আমরা ডিভিটি, মানে ডিভিটির পজিটিভ সাইন কোনটা আর কি বলতে চাইলে, তো এটা হচ্ছে হুমান সাইন, ডিভিটির ক্ষেত্রে চেক করা হয়। কার্নিং সাইন অ্যান্ড ব্রুজিনস্কি সাইন আমরা দেখি কোথায়? যেখানে হচ্ছে তোমার পেশেন্টের মেনিনজাইটিস থাকে, তাই না। আর রবসিং সাইনটা হচ্ছে আমরা অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দেখে থাকি। আচ্ছা, নেক্সট, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ক্যালকুলেটিং দ্য বডি সারফেস এরিয়া অফ বার্ন ফর চিলড্রেন ইজ, বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে বডি সারফেস এরিয়া বার্নের জন্য কোন মেথড ইউজ করা হয়? অপশন ছিল পামার মেথড, রুল অফ 9, রুল অফ 5 এবং বোথ এ অ্যান্ড সি।
তো এখানেও একটু কনফিউশন হয়েছিল এই কোশ্চেনটা নিয়ে, কারণ এখানটায় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেথড বলেছে। আচ্ছা, এখানে যে পামার মেথড রয়েছে এবং রুল অফ 5 রয়েছে, এই দুটোই কিন্তু আমরা ইউজ করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে রুল অফ 9 তো আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে ইউজ করছি। তো এখানে বোথ এ এন্ড সি অপশানে রয়েছে এবং রুল অফ 5 অপশানও ছিল। তো এখানটায় অ্যান্সার ওরা রুল অফ 5 দিয়েছে, তো রুল অফ 5টাই আমাদেরকে ধরে নিতে হবে এটার অ্যান্সার। নেক্সট রয়েছে নিউবর্ন শুড পাস ইউরিন উইদিন, ইউরিন পাস করবে 48 আওয়ার্সের মধ্যে এবং মেকোনিয়াম পাস করবে 24 আওয়ার্সের মধ্যে। সাইট ফর গিভিং আইএম ইঞ্জেকশন টু চাইল্ড লেস দেন 1 ইয়ার ইজ, 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আইএম ইঞ্জেকশন দেওয়ার সাইট হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস। আমরা ভ্যাকসিনও দিয়ে থাকি এই জায়গাটায়। নেক্সট, সাপ্লিমেন্টেশন অফ হুইচ ডিউরিং প্রেগনেন্সি ক্যান ডিক্রিজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব ডিফেক্ট ইন দ্য অফস্প্রিং। তাহলে অফস্প্রিংদের মধ্যে নিউরাল টিউব ডিফেক্ট কমানোর জন্য আমরা কি সাপ্লিমেন্ট দেবো? তো ভীষণই ইজি কোশ্চেন ছিল, এটা হচ্ছে ফলিক অ্যাসিড হবে। ইন হাইপোস্পেডিয়াস ইউরেথ্রাল ওপেনিং ইজ সিচুয়েটেড অ্যাট, হাইপোস্পেডিয়াসের ক্ষেত্রে এটা ভেন্ট্রাল অ্যাসপেক্টে হয়, এপিস্পেডিয়াসের ক্ষেত্রে এটা ডর্সাল অ্যাসপেক্টে হয়। আচ্ছা, ইন পাইলোরিক স্টেনোসিস ভমিটাস ইজ ক্যারেক্টারাইজড বাই, পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে সবসময় প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং, এটা একদম ক্যারেক্টারিস্টিক সাইন বলতে পারো, তো এটা মুখস্থ রেখে দেবে। বুট শেপড হার্ট ইজ সিন ইন, বুট শেপড হার্ট হচ্ছে টেট্রালজি ও ফ্যালটের ক্ষেত্রে দেখা যায়। ক্র্যাকপট সাউন্ড অন পারকাশন ওভার হাইড্রোসেফালাস বেবি ইজ কল্ড, ক্র্যাকপট সাইন যেটা হাইড্রোসেফালাস বেবির ক্ষেত্রে দেখি সেটা হচ্ছে মেস 1 সাইন, হাইড্রোসেফালাসের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, কার্নিং সাইন বললাম, হোমান সাইন বললাম, চ্যাডউইক সাইন তো প্রেগনেন্সির সাথে রিলেটেড, যেখানে ব্লুইশ ডিসকালারেশন বা ব্লুইশ হিউ হয়ে যায় সেটাকে চ্যাডউইক বলা হয়। আচ্ছা, নেক্সট রয়েছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রেজাল্টস ফ্রম ডেফিসিয়েন্সি অফ, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কিসের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে? এটা হচ্ছে ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড। A child is able to build 3 blocks in developmental age of, 3টে ব্লক দিয়ে যে টাওয়ার বানায় সেটা কবে বানাতে পারবে? এটা 1.5 বছর বয়স অর্থাৎ 18 মাস বয়সে এটা বানাতে পারবে। হাইন্ড মিল্ক ইজ রিচার ইন, হাইন্ড মিল্কের মধ্যে কোনটা বেশি থাকে? ওয়াটার, প্রোটিন, ফ্যাট নাকি মিনারেলস? তো প্রথমের দিকতে যেটা থাকে সেখানে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে এবং হাইন্ড মিল্ক যেটা মানে 4 মিল্কের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট বেশি, ওটা হচ্ছে থ্রাস্টটাকে ঠিক করার জন্য, মানে থ্রাস্টটাকে মানে বাচ্চার প্রথমত তৃষ্ণার্ত, তো সেটা মেটানোর জন্য ওয়াটার রয়েছে, আর তারপরে রয়েছে তোমার ফ্যাট থাকে, ঠিক আছে, হাইন্ড মিল্কে বেশি ফ্যাট থাকে। তো এই ছিল তোমাদের পোস্ট বেসিক 2025-এর কোশ্চেন। তো কোশ্চেন কেমন ছিল তোমরা জানাও, এবং আমার যেটা মনে হয়েছে যে কোশ্চেন কিছু কিছু কোশ্চেন অবশ্যই ট্রিকি ছিল এবং ওয়ান লাইনার কোশ্চেন এখানটা একটু বেশি রয়েছে, যেখানে তুমি কিন্তু আন্দাজে অ্যান্সার দিতে একদমই পারবে না, ওয়ান লাইনার কোশ্চেনের পরিমাণ একটুখানি বেশি, যে তুমি চিন্তা ভাবনা করে কিছু অ্যানালাইজ করে বার করবে বা পড়েছি মনে করে বলছি এরকম নেই। আর তোমার আরেকটা জিনিস বলে রাখি, প্রিপারেশনের জন্য তোমাদেরকে ভীষণই স্পেসিফিক হতে হবে, অর্থাৎ এখানে দুটো অপশন তুমি পাবে যেখানটায় দুটো সিমিলার মনে হবে, তো সেই জন্য সেটার অ্যান্সার করতে হলে এবং নেগেটিভ মার্কিং কমাতে হলে তোমাকে কিন্তু একদমই ওই কি বলে স্পেসিফিক তোমাকে খুব নোট করে করে পড়তে হবে যে কোন অ্যান্সারটা হতে পারে, ঠিক আছে। তো এই হলো তোমাদের পোস্ট বেসিক 2025-এর কোশ্চেন পেপার, এবং পরীক্ষার আগে আমরা এক্সামের প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ লঞ্চ করে থাকি তোমাদের এক্সাম দেওয়ার জন্য যদি প্রিপারেশনের প্রয়োজন হয় সেই জন্য। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা কেউ এই মক টেস্টে জয়েন করতে চাও। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।